ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপির জয়, আসামেও ভূমিধস বিজয়, তামিলনাড়ুতে দক্ষিণী সুপারস্টার থালাপতির বাজিমাত। 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মনিটরিং সেল, মহাসড়কে পশুর হাট নয়। বজ্রপাত ঠেকাতে থান্ডার অ্যারেস্টার ও আশ্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের। দুর্ঘটনা কমাতে সড়ক মহাসড়কে বসছে সিসি ক্যামেরা। এবং 24 ঘন্টায় হাম ও উপসর্গের রেকর্ড 17 শিশুর মৃত্যু। নতুন ভর্তি প্রায় 1,500। হাসপাতালে লোকবল সংকটে বাড়ছে ভোগান্তি। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় 293 আসনের মধ্যে 202 আসনে এগিয়ে থেকে প্রথমবারের মতো জয় পেয়েছে বিজেপি। এর পাশাপাশি আসাম এবং পুদুচেরিতেও বিপুল ভোটে জয়ী বিজেপি। অন্যদিকে কেরালায় বিপুল ভোটে জয়ী হয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। তামিলনাড়ুতে ভূমিধস জয়, থালাপাতির বিজয়। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় 293 আসনের মধ্যে 202 আসন পেয়ে প্রথমবারের মতো জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস পেয়েছে 85 আসন। এছাড়া বাম জোট 2টি আসনে এগিয়ে আছে। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে লিখে ফেসবুকে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছে অভিনেতা থালাপাতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম টিভিকে। থালাপাতির দল 145টি আসনে এগিয়ে আছে। আসামের বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ের পথে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এতে দেখা যাচ্ছে এনডিএ জোট 101টি আসনে এগিয়ে আছে। আসামে 126টি আসনে ভোট গ্রহণ হয়। সরকার গঠনের জন্য আসামের বিধানসভায় 64টি আসনে জিততে হবে কোনো দল বা জোটকে, যা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট খুব সহজেই পেয়ে যাচ্ছে। পুদুচেরিতে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। পুদুচেরির 30 আসনের বিধানসভাতেও এআইএনআরসি সহ এনডিএ জোট শক্তিশালী অবস্থান বজায় রেখে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে তাদের অবস্থান আরও সুদৃঢ় করেছে। অন্যদিকে 8টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। কেরালায় বিপুল ভোটে জয়ী হয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। ঐশী আলম, মোহনা সংবাদ। সারা দেশে কোরবানির পশুর বর্জ্য 12 ঘন্টার মধ্যে অপসারণের প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আরও জানান, মহাসড়কের ওপরে কোনো পশুর হাট বসবে না। আর বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত প্রায় 13,000 মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তারা এসব কথা বলেন। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। বস্ত্র পাট মন্ত্রণালয়ের বন্ধ কারখানা সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, বস্ত্র পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়াও নিজ কার্যালয়ে বিভিন্ন সংস্থার কার্যক্রম নিয়ে আলোচনা, শিক্ষা উন্নয়ন ও ঈদুল আজহা বিষয়ক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় ঈদুল আজহার প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, সড়ক, মহাসড়ক ও রেললাইনের কাছাকাছি কোনো হাট বসবে না। সড়কের পাশের হাসপাতালগুলো 7 দিন আগে থেকেই প্রস্তুতি রাখা হবে। নিরাপদ করতে হবে সড়ক যাতায়াত, এবং সড়কের পাশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন যে সমস্ত ট্রমা সেন্টার আছে ওগুলোকে কার্যকর করতে হবে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে 7 দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেল করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মহাসড়কে আমরা সার্কিট ক্যামেরা যেখানে আছে সেখান থেকে আমরা দৃশ্য পাবো। অন্যান্য ক্ষেত্রে আমরা ইনফরমেশন যাতে জেলা পর্যায় থেকে মহাসড়কের আশেপাশে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে সবসময় মনিটরিং করতে পারি।
ল অ্যান্ড অর্ডার যাতে আমরা কন্ট্রোলে রাখতে পারি। কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে তার সংরক্ষণে সরকার সব ধরনের সহায়তা করবে বলেও জানান তিনি। প্রিজার্ভেশনের ক্ষেত্রে যাতে আমরা সিরিয়াস থাকি, সেই জন্য এখন থেকে জেলা উপজেলা পর্যায়ে ট্রেনিং, প্রচারণা এবং বিনামূল্যে লবণ সরবরাহ এগুলো করা হবে। এদিকে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, আইনি জটিলতায় প্রায় 32,500 শিক্ষকের পদোন্নতি এবং নতুন নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। 32,500 শিক্ষক হাইকোর্টে আটকে আছে, ওদেরকে প্রমোশন দিতে পারছি না, আবার 32,500 নিতে পারছি না, এদিকে 77,000 আমাদের এমপিওতে নিতে হবে। ইটস এ হিউজ ওয়ার্ক চলছে। আদালতে প্রায় 13,000 মামলা আটকে আছে। এই মামলার জট কিভাবে খুলবো? প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন বলেও জানান তিনি। আমাদের কর্ম পরিসর জন্য অনেক ব্যাপক থাকে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দুর্ঘটনা কমাতে মহাসড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে আলোচনা শেষে সব কথা জানান তিনি। এদিকে বজ্রপাতে সারা দেশে প্রাণহানি ঠেকাতে হাওড় অঞ্চল এবং উত্তরবঙ্গে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও প্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তৃণমূলে বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসকদের নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। আর হাওড়ে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করে সরকার আর্থিক সহায়তা দেবে বলে জানান কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। এছাড়া 3 মাসের মধ্যেই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ডিসেম্বরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। স্টোরেজ ফ্যাসিলিটি তৈরি, স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি, সমন্বিত একটা বাজার ব্যবস্থাপনা, এই সমস্ত আমাদের আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে তাদের আমরা সংক্ষেপে ধারণা দিয়েছি। হাওড় এলাকাতে যেই সমস্ত কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা এরই মধ্যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল এবং অন্য তহবিল থেকে, দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে আমরা একটা অ্যামাউন্ট অফ মানি আমরা ওটা লিস্ট করা হচ্ছে। 24 ঘন্টায় দেশ জুড়ে হাম ও এর উপসর্গে রেকর্ড 70 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে 1456 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। 15 মার্চ থেকে হামের উপসর্গে এ পর্যন্ত 311 শিশুর প্রাণ হারিয়েছে। নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তর। তাহসিন তারিনের রিপোর্ট। রোববার স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, লক্ষ্যমাত্রার 81% শিশু হামের টিকার আওতায় এসেছে। এর পরদিন সোমবারে হামের রেকর্ড সংখ্যক শিশুর মৃত্যু হয়েছে। প্রায় কত পার্সেন্ট? 81%। আমরা কভার করে নিয়েছি ইনশাআল্লাহ। 24 ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে 17 শিশুর মৃত্যু হয়। এদের মধ্যে 12 জনই ঢাকা বিভাগের। পাশাপাশি এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1456 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 52 জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 259 জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল 50 দিনে এই নিয়ে মোট 311 জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে 161 শিশু হামে মারা গেছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এদিকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাম ও এর উপসর্গ নিয়ে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে এখনও ভিড় করছেন রোগীর স্বজনরা। স্থানীয় চিকিৎসকদের রোগ নির্ণয়ে বিলম্ব ও ভুল চিকিৎসায় জীবনের ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি হাসপাতালের লোকবল সংকটে ভোগান্তি দীর্ঘায়িত হচ্ছে। পেশার প্রয়োজনে বাবা সন্তানের পাশে থাকতে না পারায় হামের সঙ্গে অসম লড়াইয়ে নামছেন মায়েরা। এমআর আসাদের রিপোর্ট। কষ্ট মানে কি বলবো, বাচ্চা যখন ভাই চিকরা কান্না করে তখন ভাই কি বলবো আপনাকে। রাতে কালকে তো ভর্তি হয়েছে 5টার সময়, সারা রাত তোরা নিয়ে ঘুমাইতে পারতেছি না, ও বারবার চিকরাইতেছে। সন্তানের হাম আক্রান্তের বর্ণনা দিতে গিয়ে এভাবেই নিজের অসহায়ত্ব তুলে ধরেন একজন মা। স্বামী কাজের প্রয়োজনে ব্যস্ত থাকায় রাজধানীর ডিএনসিসি হাসপাতালে হামে আক্রান্ত শিশুকে নিয়ে প্রত্যেক মাকে নামতে হচ্ছে জীবন বাঁচানোর লড়াইয়ে।
আমাদের যে পরীক্ষাগুলো দিছে ওর আব্বু তো চাকরি করে, এখন আস্তে আস্তে না আসলে পরীক্ষাগুলো করাবো আমরা। পরে কালকে 5টা বাজে আইসি, আপনার স্যালাইন দিছে 8টা, মানে প্রায় 9টার সময় আমাদেরকে স্যালাইন দেওয়া হয়েছে। এতক্ষণ আমরা বসে ছিলাম। হঠাৎ আর কি খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, টয়লেট প্রচুর হচ্ছে যেমন, যার কারণে আবার শ্বাসকষ্ট হচ্ছে, নিজেদেরই বুঝে নিতে হয় আর কি। এটাই আর কি সবচেয়ে বড় হয়ে দাঁড়াচ্ছে মায়েদের কাছে আর কি, সবচেয়ে বেশি চ্যালেঞ্জের। প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীদের চাপ বাড়ছে এই হাসপাতালটিতে। অভিভাবকরা বলছেন স্থানীয় পর্যায়ে রোগ নির্ণয়ে সময়ক্ষেপণ হচ্ছে, ফলে বাড়ছে জীবনের ঝুঁকি। এমনকি ডিএনসিসি হাসপাতালেও ক্যানোলা পরানোর দক্ষ জনবলের ঘাটতির কথা জানান তারা। প্রত্যেকটা বাচ্চা এরকম হইতেছে যে কারো রক খুঁজে পাচ্ছে না, সে নাকি দিতে পারছে না, পায়ে কতক্ষণ ফুড়ে, হাত কতক্ষণই করে, এখন আবার হাতে ক্যানোলা পড়েছে, হাত ফুলে উঠছে। বাচ্চারা টলারেট করতে পারে খুব কম, আর এই বয়সে বাচ্চাদের হচ্ছে ভেইনগুলা সহজে কাজ করে না, খুঁজেও পাওয়া যায় না, সেজন্য ওদের খুব কষ্টর মাধ্যমে ক্যানোলা পড়ানো হয়। আর গায়ে ছোট ছোট দেখছি কি গোটা গোটা হচ্ছে। তারপর স্থানীয়ভাবে ডাক্তার দেখাইছে, উনি বলল কি যে আপনার এই অ্যালার্জি থেকে। পরে দেখি বাসায় নিয়ে গেছি, পরে আস্তে আস্তে বাড়তেছে, সদরে ভর্তি করছি মতন দেখি আমার বাচ্চা মানে আরও হইতেছে, সুস্থ হইতেছে না। পরে ওনার কাছে আবার গেলাম, এবারে উনি ঢাকার ঠিকানা দিয়ে দিল এই হসপিটালের। হামের প্রাদুর্ভাবের সঙ্গে সঙ্গতি রেখে রাজধানী সহ দেশের হাসপাতালগুলোতে দক্ষ জনবলের সংখ্যা বাড়াবেন কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। এদিকে 24-এর গণ অভ্যুত্থানে অংশ নেওয়া 208 জন ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন উচ্চ আদালত। এছাড়াও দেশের সাব রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা প্রতিস্থাপনের রুল দেন হাইকোর্ট। মুদাসসির আলীর প্রতিবেদন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রণীত আইন গঠিত সংস্কার কমিশন এবং দেশীয় ও আন্তর্জাতিক চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার রিটের বিষয়ে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। মূলত অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে কোনো অসঙ্গতি কিংবা দুর্নীতি ছিল কিনা তা খতিয়ে দেখতেই এই রিট আবেদন বলে জানান মহসিন রশিদ। সরকারের কাছে যে একটি কমিশন গঠন করা দরকার, আন্ডার দি কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট, গঠন করে ইউনূস সাহেবের যত অপকর্ম আছে সবগুলি তদন্ত হওয়া দরকার। এছাড়াও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটকারী আইনজীবী মাইদুল ইসলাম পলক জানান, চুক্তিটি অযৌক্তিক, অবকাঠামোর দিক থেকে অসম এবং জাতীয় স্বার্থ পরিপন্থী। এখানে বাংলাদেশ শেল এই 32 পাতার কন্ট্রাক্টে আছে হলো 131 বার, আর ইউএস শেল মানে ইউএস এটা করবে এটা আছে হলো মাত্র 6 বার। এই যে অসম চুক্তি বা কন্ট্রাক্টের যে ভারসাম্যের যে জায়গাটা, এটা আমাদের মনে হয়েছে যে এটা এক ধরনের মানে ডিক্টেটর টাইপ কন্ট্রাক্ট। এদিকে জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে প্রবাসে কারা নির্যাতন ভোগ করে দেশে ফেরত আসা 208 প্রবাসী জুলাই যোদ্ধাদের প্রত্যেককে কেন 25 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 208 জনের মধ্যে সে সময় একজনের মৃত্যুও হয়েছে। যে তারা যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এই আন্দোলনে শরিক হওয়ার জন্য, তাদেরকে পুনর্বাসন এবং ক্ষতিপূরণের জন্য এর প্রেক্ষিতে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অধীনে একটি বিশেষ কমিটি করা হয়, যেখানে 4 জন উপদেষ্টা ছিলেন। এই উপদেষ্টা কমিটির কাজ ছিল একটি ক্ষতিপূরণ তাদেরকে কেন দেওয়া হবে না এই মর্মে একটি রিপোর্ট প্রদান করা, কিন্তু অদ্যাবধি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর ফলশ্রুতিতে আমরা রিট পিটিশন দায়ের করি। অন্যদিকে দেশের সব সাব রেজিস্ট্রার অফিসে কেন হাই রেজুলেশন সিসি ক্যামেরা স্থাপন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। করাপশন যতটা পারা যায় আর কি কমিয়ে নিয়ে আসা যাবে, এবং এই সিসিটিভি ক্যামেরা বাংলাদেশে যে এভিডেন্স অ্যাক্ট আছে এই এভিডেন্স অ্যাক্টে কভার করে। এদিকে সোমবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।
বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মাদক পাচার করা হচ্ছে বলে জানিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মাদক পাচারে কৌশল পাল্টাচ্ছে মাদক কারবারিরা। রাজধানীর ওয়ারি এলাকা থেকে মিথাইল অ্যামফিটামিন যুক্ত 2 লাখ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এই চালানটি গাড়ির সিলিন্ডারে বিশেষ কায়দায় লুকানো ছিল। গত 1 মে থেকে বাংলাদেশ সারা দেশে মাদক বিরোধী অভিযান চলছে বলেও জানান ডিজি। তো সাম্প্রতিক বেশ কিছু অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদক জব্দ করতে পেরেছি এবং আসামি সহ গ্রেফতার করতে পেরেছি। আমরা মানি লন্ডারিং মামলাও করছি ইতিমধ্যে। রাজশাহী এলাকায় আপনারা জানেন 6.5 কেজি হেরোইন যেটা ধরা পড়েছিল, তার মালামাল ক্রোক করার আদেশ আমরা পেয়েছি। তালিকা তো এটা গোপন ব্যাপার, তালিকা তৈরি করা হয়, যাচাই বাছাই করা হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা আবার মিলিয়ে দেখা হয় যে তালিকায় এক পক্ষ বললো এটা আছে নাম ক, আর এক পক্ষ বলছে খ, কিন্তু এটা মিলিয়ে একটা নির্ধারিত তালিকা করা হয়। সেই তালিকা ধরে মূলত অভিযানগুলো এখন চলছে। নির্বাচনের পথে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিসিবি। বিকেলে মিরপুরে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটির দায়িত্ব নেয়ার পর তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম, সিলেট ও বরিশাল এই 3 বিভাগীয় আঞ্চলিক ক্রিকেট সংস্থার আগের অ্যাডহক কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর আগে সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিসিবি পরিচালনা পর্ষদ এই কমিটিগুলো দিয়েছিল। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্বাচন আয়োজনের প্রথম পদক্ষেপ হিসেবে শীঘ্রই একটি নোটিশ জারি করা হবে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপির জয়, আসামেও ভূমিধস বিজয়, তামিলনাড়ুতে দক্ষিণী সুপারস্টার থালাপাতির বাজিমাত। 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মনিটরিং সেল। মহাসড়কে পশুর হাট নয়। বজ্রপাত ঠেকাতে থান্ডার অ্যারেস্টার ও আশ্রয়কেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের। দুর্ঘটনা কমাতে সড়ক মহাসড়কে বসছে সিসি ক্যামেরা। এবং 24 ঘন্টায় হাম ও উপসর্গের রেকর্ড 17 শিশুর মৃত্যু, নতুন ভর্তি প্রায় 1,500। হাসপাতালে লোকবল সংকটে বাড়ছে ভোগান্তি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।